হ্যাঁ, কিছুই পড়াই নাই, শুরু করব কেবল। আচ্ছা শোন, আগের দিন আমরা আর্কিমিডিসের সূত্র নিয়ে কথা বলতেছিলাম। আর্কিমিডিসের সূত্রটা ছিল, আমরা যদি তরল বা বায়বীয় পদার্থের মধ্যে কোনো একটা বস্তুকে ডুবাই, তখন নরমাল যে ওজনটা দেখায় তার তুলনায় তার ওজনটা একটু কম দেখায়। তো এই ওজনটা যে কমে গেল, এই ওজনটা কতখানি ওজন কমে যায়? এই হারানো ওজনটা হয় বস্তুর যতটুকু তরল অপসারণ করছে সেই তরলটার ওজনের সমান। তো আমরা আজকে ওই জিনিসটা প্রুফ করব যে এটা আসলেই তাই কিনা, সেটা একটু দেখতে চাচ্ছি। আর একই সাথে আমরা আরেকটা সংজ্ঞা দেব বলছিলাম, সেটা হচ্ছে সেদিন লেখা হয় নাই, সেটা হচ্ছে প্লবতা। ওয়েট একটু, তো আমি প্লবতার সংজ্ঞাটা লিখে দিচ্ছি বইয়ে। মনে হয় প্লবতার সংজ্ঞা কি আগের দিন বলছিলাম? প্লবতার সংজ্ঞা কি আগের দিন আচ্ছা বলি নাই, ওকে, তাহলে আমি একটু প্লবতার সংজ্ঞাটা লিখে দিচ্ছি। ওই আর্কিমিডিসের যে সূত্র ছিল ঠিক ওরকম করেই প্লবতার সূত্রটা, যে কোনো বস্তুকে প্লবতার সংজ্ঞাটা আর কি, কোনো বস্তুকে তরল বা বায়বীয় পদার্থে ডুবালে এটি যে ঊর্ধ্বমুখী বল অনুভব করে, এটি যে ঊর্ধ্বমুখী মানে উপরের দিকে সে একটা বল অনুভব করে, ঊর্ধ্বমুখী বল অনুভব করে, তাকে প্লবতা বলে। তাকে প্লবতা বলে। সরি, পদার্থে, তরল বা বায়বীয় পদার্থে ডুবালে এটি যে ঊর্ধ্বমুখী বল অনুভব করে তাকে প্লবতা বলে। মানে ধাক্কা দিবে, ওই তরল বা বায়বীয় পদার্থটা ওই বস্তুটাকে ধাক্কা দিবে উপরের দিকে একটা, সেটাকে আমরা বলবো প্লবতা। তো আমরা আজকে দেখবো এই প্লবতা সমান কি আসে, প্লবতাটা কিভাবে বের করতে পারি আমরা। সবার এটা লেখা হইলে বলিস, আমি প্রুফ দেখাচ্ছি। তো আমরা এখন এই ওকে, প্লবতার রাশি, আচ্ছা লেখ। আমরা প্লবতার রাশিমালা, আরে চিৎকার করিস না তো, আমি মুছি নেই, সমস্যা নেই। তো আমরা এখন এই প্লবতার রাশিমালা বের করব, একই সাথে এটা আর্কিমিডিসের সূত্রের প্রতিপাদনও বলতে পারি। ওকে, মুসলাম এবার। প্লবতার রাশিমালা, প্লবতার রাশিমালা, বা একই সাথে এটাকে আমরা আর্কিমিডিসের সূত্রের প্রতিপাদনও বলতে পারি। আচ্ছা, তার জন্য আমরা যেটা করলাম, আমরা একটা পাত্রের মধ্যে তরল নিয়ে তার মধ্যে একটা সিলিন্ডার আকৃতির বস্তুকে ডুবাইছি। তো ডুবানোর পরে এই সিলিন্ডারটার উপরের পৃষ্ঠ পাত্রের মধ্যে, পাত্রের তরলটা থেকে এইচ অন গভীরতায় আছে। সিলিন্ডারটার উপরের পৃষ্ঠ পাত্রের যে তরল আছে সেই তরল থেকে এইচ অন গভীরতায় আছে, আর নিচের পৃষ্ঠটা সেটা আছে এইচ টু গভীরতায়। সিলিন্ডারটার উপরের পৃষ্ঠ তরলের উপরিতল থেকে এইচ অন গভীরতায়, আর নিচের পৃষ্ঠটা এইচ টু গভীরতায় আছে। তো আমি যদি এখান থেকে এইচ টু মাইনাস এইচ অন করি, মানে এই এইচ হচ্ছে, এই পুরা সিলিন্ডারটার উচ্চতা হচ্ছে এইচ, যেটাকে আমরা এইচ অন মাইনাস এইচ টু দিয়ে দেখাইতে পারি। পুরোটা যদি এইচ টু মাইনাস এইচ অন দিয়ে দেখাইতে পারি। ওকে, তো এখন একটু আগে ওই ওই চিত্রটা বাদ দিয়ে দিলাম। সো আমি এখন এই সিলিন্ডারটার এই সিলিন্ডারটার দুইটা পৃষ্ঠকে আমি ক্ষেত্রফল এ ধরে নিচ্ছি। আমার নোটের মধ্যে এই চিত্রটাই আঁকা আছে, সো এই চিত্র দিয়ে করা যাবে। তো আমরা সিলিন্ডারটার উপরের আর নিচের দুইটা পৃষ্ঠই এ ক্ষেত্রফল হিসেবে ধরে নিলাম। তো এখন আমরা বের করতে চাচ্ছি যেটা, এই সিলিন্ডারটাকে এই তরলের মধ্যে ডোবানোর পরে সিলিন্ডারটা উপরের দিকে
কোনো বল অনুভব করতেছে কিনা, বা সেই বলটা অনুভব করলে সেটার মান কত সেটা আমরা নির্ণয় করতে চাচ্ছি। আচ্ছা, এই যে এখানে যে, আচ্ছা বলতেছি, তরলটা যে কোনো কিছু হইতে পারে, পানি হইতে পারে, তেল হইতে পারে, যেটাই হোক। তো এখন আমরা এই তরলের ঘনত্ব ধরে নিলাম, তরলের ঘনত্ব রো। তো পানি হইলে সেই রো এর মান 1000 হবে, এক একটা এক এক রকম। ওকে, তো এবার আমরা দেখতে চাচ্ছি এই বস্তুটার উপরে টোটাল বল কত কাজ করতেছে। তো আমরা ফার্স্টে জানি যে তরলের ভেতরে কোনো একটা বিন্দুতে চাপের রাশিমালা পি, সেটা হয় এইচ রো জি, এভাবে বের করতে হয়, এটা আমরা জানি। তো আর এই চাপটা ওই তরলের ভিতরের কোনো গভীরতায় কোনো বিন্দুতে চাপটা সব দিকে সমানভাবে ছড়ায় পড়ে। তার মানে ধর তরলের ভিতরে এটা একটা বিন্দু, ধর এটা যে কোনো একটা বিন্দু, এই বিন্দুতে যে চাপটা পাওয়া যাবে সেই চাপটা সব দিকে সমানভাবে ছড়াবে। মানে এটা এইদিকেও যাবে, এইদিকেও যাবে, এইদিকেও যাবে, সব দিকে সমানভাবে ছড়ায় যাবে, এরকম সব দিকে সমানভাবে ছড়ায় পড়বে সেটা। তো তাই যদি হয়, এই সিলিন্ডারের উপরের পৃষ্ঠটা, সিলিন্ডারের যে উপরের পৃষ্ঠটা, এইটার উপরে তরলের যে বিন্দুগুলা আছে, এইটার উপরে ওই তরলের যে বিন্দুগুলা আছে, তারা ওই সিলিন্ডারের উপরের পৃষ্ঠের দিকে একটা চাপ প্রয়োগ করতেছে। এবং চাপটা যেহেতু সব দিকে ছড়ায় পড়তেছিল, বলছি যে ওইখানে যে বিন্দুগুলো আছে এই তরলের পৃষ্ঠের উপরে যত এই সিলিন্ডার পৃষ্ঠের উপরে তরলের যত বিন্দু আছে তারা সব দিকে সমানভাবে চাপ প্রয়োগ করতেছে। তা আমি এটাকে যদি এভাবে দেখাই, উপরের চাপগুলা তো পানির মধ্যে যাচ্ছে, আর নিচে এই যে এই সাইডে যেগুলো আঁকছি এগুলা সব ওই পৃষ্ঠের উপরে পড়তেছে। তার মানে নিচের উপরের পৃষ্ঠটা একটা বল অনুভব করতেছে নিচের দিকে, বা একটা ধাক্কা ফিল করতেছে। তাহলে আমরা সেটা বের করতে যাচ্ছি যে উপরের পৃষ্ঠে বলের মান কত। কেউ না বুঝলে আমি আবার বলবো। আমি বললাম যে এই সিলিন্ডারটার উপরের পৃষ্ঠটা তরলের যে টাচে আছে, সেখানে যে তরলের বিন্দুগুলো আছে সেই বিন্দুতে একটা চাপ আছে, কারণ আমরা জানি তরলের ভিতরে কোনো গভীরতায় কোনো বিন্দুতে চাপ থাকে, সেই চাপটা সব দিকে সমানভাবে ছড়ায় পড়ে। তো সব দিকে যেহেতু সমানভাবে ক্রিয়া করতেছে, তাইলে এই চাপের এই অংশগুলা তরলের মধ্যে যাচ্ছে, বাকি অংশগুলো এই সিলিন্ডারটার উপরের পৃষ্ঠের উপরে একটা ধাক্কা দিচ্ছে। সেই ধাক্কার পরিমাণটা আমি নির্ণয় করতে যাচ্ছি। তো সেটা হচ্ছে, এটা লিখতেছি যে সিলিন্ডারের উপরের পৃষ্ঠে, উপরের পৃষ্ঠে বল, সিলিন্ডারের উপরের পৃষ্ঠে বল, সেটাকে আমি F1 দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, গ্রুপে বোধহয় কেউ মেসেজ দিছে, একটু চেক করে নিই, ওয়েট। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এই উপরের পৃষ্ঠে যদি বলটা আমরা বের করতে চাই, উপরের পৃষ্ঠের বলটা F1, আমরা F সমান সমান জানতাম। আচ্ছা, জাস্ট এই উপরের সিলিন্ডারটাকে আমি এখানে আঁকছি জুম করে। আমি বলতে যাচ্ছি যে এই সিলিন্ডারটার টাচে তো এখন তরলের কণাগুলো আছে। তো তরলে আমরা এখন শুধু তরলের ওই সিলিন্ডারের উপরের পৃষ্ঠে তরলের যে কণাগুলো আছে তাদের মধ্যে চাপ আছে, কারণ আমরা জানি তরলের ভিতরে কোনো বিন্দুতে চাপের রাশিমালা হচ্ছে P = H ρ g। তো ওই চাপটা এই সিলিন্ডারটার উপরের পৃষ্ঠে একটা বল সৃষ্টি করতেছে, এই যে চাপটা যেহেতু সব দিকে ছড়ায় পড়তেছে। তো এই উপরের পোর্শনগুলো তরলের মধ্যে ছড়াচ্ছে, আর নিচের পোর্শনগুলো সিলিন্ডারের উপরের পৃষ্ঠটাকে ধাক্কা দিচ্ছে। তো এই ধাক্কার পরিমাণ বের করতে যাচ্ছি। তো আমরা বল সমান সমান আমরা জানি P সমান সমান চাপ সমান সমান হচ্ছে F/A। তার মানে এই তরলের উপরের পৃষ্ঠে যে চাপটা আছে সেটার মান যদি আমি P1 দিয়ে লিখি, আর এই সিলিন্ডারের পৃষ্ঠের ক্ষেত্রফল উপরেরটা নিচেরটা দুইটা সেম ক্ষেত্রফলের, সো ওইটা যদি A হয়, তাহলে আমি এখান থেকে F1 সমান সমান লিখতে পারবো P(on)A। এটা নিয়ে আশা করি কারো কোনো কোশ্চেন নাই। সিলিন্ডারের উপরের পৃষ্ঠে যে বলটা ক্রিয়া করতেছে F1, সেটা হবে P(on)A। আচ্ছা, তো এখানে P(on) সমান সমান কত হবে? সিলিন্ডারের উপরের পৃষ্ঠটা যেহেতু H(on) গভীরতায় আছে, তো P সমান সমান আবার ছিল P সমান সমান আমরা আগে দেখে আসছিলাম H ρ g। তো সিলিন্ডারের এই উপরের পৃষ্ঠটা H(on) গভীরতায় আছে, তো এখানে হবে H(on), আর তরলের ঘনত্ব হচ্ছে ρ, আর g সাথে A। তাহলে সিলিন্ডারের পুরো সিলিন্ডারটার উপরের পৃষ্ঠে
টোটাল এই বল ক্রিয়া করতেছে এইচ অন রো জি এ, এবং সেটা কোন দিকে ক্রিয়া করতেছে? নিচের দিকে ধাক্কা দিচ্ছে সিলিন্ডারটাকে নিচের দিকে। তো এখানে আমি লিখে দিলাম যা নিচের দিকে ক্রিয়াশীল, যা নিচের দিকে ক্রিয়াশীল। কেউ না বুঝলে বলিস। কিন্তু সব দিকে চাপ দিচ্ছে, কিন্তু ওই চাপটা তো তরলের মধ্যে যাচ্ছে। আর সিলিন্ডারের উপরে যেটা পড়তেছে এই বলটা F1, আমি F1 এর পরিচয় কি দিছি? F1 এর পরিচয় দিছি সিলিন্ডারের উপরের পৃষ্ঠে বল। তো সিলিন্ডারের উপরের পৃষ্ঠে যে বলটা সেটা তো নিচের দিকে ধাক্কা দিচ্ছে, এই যে এই অংশটা। আর উপরের যে অ্যারোগুলো আছে ওগুলা তো তরলের মধ্যে ছড়ায় পড়তেছে। ক্লিয়ার হয়েছিস জ্যোতি? ওকে, আচ্ছা। এরকম আবার একইভাবে আমরা সিলিন্ডারটা নিচের পৃষ্ঠে যদি আসি, এই নিচের পৃষ্ঠের সাথেও তরলের বিন্দু টাচে আছে এই নিচের পৃষ্ঠে। তো ওখানে যে তরলের বিন্দুগুলো আছে ওখানেও চাপ আছে, কারণ চাপ সমান সমান এইচ রো জি। তো নিচের পৃষ্ঠে যে বল, আচ্ছা নিচের পৃষ্ঠে যে চাপটা সেটাও সব দিকে সমানভাবে ছড়ায় পড়ার কথা। তার মানে এরকম করে আমি যদি আঁকি একটা জায়গায়, তো এইখানে যে বলগুলা এগুলা তরলের মধ্যে চলে গেছে, আর এই উপরের বলটা এইটা সিলিন্ডারটাকে উপরের দিকে ধাক্কা দিচ্ছে। তার মানে নিচের পৃষ্ঠে একটা বল কাজ করতেছে যেটা সিলিন্ডারটাকে উপরের দিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছে, উপরের পৃষ্ঠে একটা বল কাজ করতেছে যেটা সিলিন্ডারটাকে নিচে নামায় দেওয়ার চেষ্টা করতেছে। তো এখন আমরা সিলিন্ডারের নিচের পৃষ্ঠে বলটা বের করার চেষ্টা করি। সো এখানে লিখলাম নিচের, এটা কিন্তু সিলিন্ডারেরই, হ্যাঁ, নিচের পৃষ্ঠে বল F2। তো আগেরটা ছিল P1A, এবার এটা হচ্ছে P2A। আর আগের বার এটা ছিল H1 গভীরতায়, আর নিচের পৃষ্ঠটা হচ্ছে H2 গভীরতায়, H2 রো জি এ, H2 রো জি এ। আচ্ছা, তো এইটার দিকটা বলে দেই, যা উপরের দিকে ক্রিয়াশীল, যা উপরের দিকে ক্রিয়াশীল। আচ্ছা আবার বলতেছি, আচ্ছা সবাই এইদিকে একটু খেয়াল কর। ধর এই ডাস্টার, এটাকে আমি তরলে ডুবাইছি, এটাকে আমি তরলে ডুবাইলে ধর এটা টাচে যে তরলের বিন্দুগুলো আছে এই বিন্দুতে প্রত্যেকটা বিন্দুতে চাপ আছে। এখন চাপগুলা কি বলছি? চাপগুলা সব দিকে সমান সঞ্চালিত হয়। তো চাপ যখন সব দিকে সঞ্চালিত হচ্ছে, যে আমি আমার আঙুলগুলা দিয়েই যদি চাপের ডিরেকশন বুঝাই, এই এটাকে উপরের দিকে পাঠানোর চেষ্টা করতেছি। আবার একইভাবে উপরের যদি বুঝাই, এই এটাকে নিচের দিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছি। বুঝা গেছে এবার? ওকে, তাহলে এখন এই সিলিন্ডারটা একই সাথে উপর থেকে একটা বল অনুভব করতেছে, নিচ থেকে একটা বল অনুভব করতেছে। এখন কথা হচ্ছে আমার এর পাশ দিয়েও তো বিন্দু আছে। একটা সিলিন্ডারের যে বক্রপৃষ্ঠ, এটাকে আমরা বক্রপৃষ্ঠ বলি, এই যে এই সাইড, ওখানে টাচেও তো তরল আছে। তো ওখানেও বল ক্রিয়া করতেছে। একটা বিন্দু নিয়ে দেখাই, ধর এই যে এইখানে একটা বিন্দু দেখাইলাম। তো এইখানে যে বলটা ক্রিয়া করতেছে এইখানেও এরকম একটা ধাক্কা দিচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা হইলো, এই বিন্দুটা যত গভীরতায় আছে ঠিক অপোজিটে এরকম আরেকটা বিন্দু আছে, ওই বিন্দুটাও সেম গভীরতায় আছে। এরকম এই পুরা রাউন্ড শেপ, এই যে এই সিলিন্ডার যদি এটাই হয়, এই সিলিন্ডারটার পুরা রাউন্ড শেপ জুড়ে সমান গভীরতার বিন্দুগুলোর মধ্যে এই যে এভাবে একটা ভিতরের দিকে বল সৃষ্টি হচ্ছে, কিন্তু এরা একই গভীরতায় আছে যেহেতু এই বলগুলার পরিমাণ সমান এবং এটা বিপরীতমুখী হয়, কাটাকাটি চলে যাচ্ছে। সিলিন্ডারের এই সিলিন্ডারের বাকি অংশ, বাকি পর্শনটাতে, বাকি পর্শনের প্রত্যেকটা জায়গায় এরকম প্রত্যেকটা বিন্দুতে এরকম বল ক্রিয়া করতেছে, কিন্তু প্রত্যেকটা বিন্দুর অপোজিটে এরকম আরেকটা বিন্দু আছে যেখানে সেম বল কাজ করতেছে, কারণ দুইটা বিন্দু একই গভীরতায় আছে এবং তারা পরস্পর বিপরীতমুখী হওয়ায় বল কাটাকাটি হয়ে মোট বল শূন্য হয়ে যাচ্ছে। এইটুকু সবাই বুঝছিস? ওকে, তার মানে আমরা সিলিন্ডারের পাশের যে বিন্দুগুলা এগুলা নিয়ে আর চিন্তা করতেছি না।
কিন্তু এই উপরের পৃষ্ঠের যে বিন্দুগুলা তারা যে গভীরতায় আছে নিচের পৃষ্ঠের বিন্দুগুলা সেম গভীরতায় নাই। সো উপরের পৃষ্ঠের বলটা যা নিচের পৃষ্ঠের বলটা সেম হচ্ছে না। সো এখন তরাই বল কোন বলটা বেশি হবে? এইচ অন এই নিচেরটা বেশি হবে। কেন বেশি হবে? কারণ এই যে এইখানে গভীরতা বেশি। এই যে বল সমান সমান ছিল এইচ অন রো জি এ, এই রো জি এ দুইটার মধ্যে কমন, যার এইচ এর মান বড় তার পি এর মান বলের মান বেশি হবে। সো নিচের পৃষ্ঠে বল বেশি হবে। তাহলে আমরা জানি বল চ্যাপ্টারে পড়ে আসছিলাম দুইটা বল যদি বিপরীত দিকে ক্রিয়া করে তখন একটা কাটাকাটি গিয়ে বড় বলটা যেমন যদি এরকম হয়, আমরা এটা দেখে আসছিলাম, মানে লব্ধি বল, অসাম্য বল বা কি ব্যাপার কালি আসতেছে না কেন? তার একটা বস্তুর উপরে এই দিকে 4 নিউটন বল ক্রিয়া করতেছে আর ওই দিক থেকে 2 নিউটন বল বা 1 নিউটন বল ক্রিয়া করতেছে। তো এখন বস্তুটা উপরে মোট বল হবে 4 - 1 বিয়োগ যাবে এবং বড়টা থেকে ছোটটা বিয়োগ দিব আমরা, এবং বস্তুটা কার দিকে যাবে? বস্তুটা যাবে বড় বলটার দিকে, মানে এই 4 নিউটন বলের দিকে যাবে, এরকম ব্যাপার ছিল। তাহলে এখানেও আমরা পুরো সিলিন্ডারের উপরে ওই পাশের বলগুলা কাটাকাটি হয়ে যেয়ে জাস্ট খালি আমরা দুইটা বল পাইছি, একটা উপরের পৃষ্ঠে আর একটা নিচের পৃষ্ঠে। আর নিচের পৃষ্ঠের বলের মানটা বড় কারণ গভীরতা বেশি। তাহলে পুরো সিলিন্ডারটার উপরে মোট বল যদি বের করতে যাই সেটা হবে উপরের দিকে, কারণ উপরের দিকে বলটা বেশি ছিল এবং দুইটাকে বিয়োগ দিয়ে বের করতে হবে। তো আমরা এখন সেটাই লিখতেছি যে সিলিন্ডারের উপরে লব্ধিমুখী বল, সরি ওই ঊর্ধ্বমুখী লব্ধি বল, সিলিন্ডারের উপর ঊর্ধ্বমুখী লব্ধি বল। সুতরাং ঊর্ধ্বমুখী লব্ধি বল দিয়ে বুঝাই যে মোট বল আর কি, লব্ধি বল, সেটাকে যদি আমি এফ দিয়ে দেখাই সেটা কত হবে? F2 - F1। এই F2 - F1 বড়টা থেকে ছোটটা বাদ দিব, বড়টা থেকে ছোটটা যদি বাদ দিই তাহলে আসতেছে হচ্ছে এই দুইটার মধ্যে কমন তো লব্ধি বল মানে হচ্ছে কাটাকাটি গিয়ে যেটা থাকে, নিট বলে এটাকে। ভেক্টরের ক্ষেত্রে এই লব্ধি কথাটা ইউজ করা হয়। লব্ধি মানে মোট, ওকে, নিট অনেকটা, আই মিন সেটা যোগও হইতে পারে বিয়োগও হইতে পারে, আই মিন দিকের উপরে ডিপেন্ড করবে, যেহেতু বিপরীতমুখী এই জন্য বিয়োগ হয়েছে। বা ঊর্ধ্বমুখী মোট বল লিখতে পারিস তুই। F2 - F1 যদি করি তাহলে ব্যাপার এরকম হবে, এই দুইটা থেকে যদি কমন নিয়ে লিখি H2 - H1 আর বাকিটা থাকবে রো জি এ, এইটুক থাকলো। H2 - H1 মানে এই দুইটা থেকে কমন নিচ্ছি, এটা আসবে। তো এটাকে আবার আমি লিখতে পারি এই যে H2 - H1 এটা সমান সমান ছিল H। তো এই এফটাকে, তো এই যে উপরের দিকে যে বলটা কাজ করতেছে এটাকে আমরা বলতেছি প্লবতা, কারণ একটু আগে সংজ্ঞা পরে আসলাম উপরের দিকে যে বল কাজ করে সেটাকে আমরা প্লবতা বলি, তার মানে এটাই প্লবতা। সুতরাং প্লবতা ইকুয়ালস টু আসতেছে এই H2 - H1 কে আমি H দিয়ে লিখতেছি, H রো জি এ, এটা আসছে। এখন এটাকে আরেকটু গোছায় লিখি, আমি এটাকে এটা লিখতে পারি এ এইচ রো জি, এটা লিখতে পারি এ এইচ রো জি, এটা লিখতে পারি। হ্যাঁ ভাইয়া, ওই যে নিচের দিকের বলটা বেশি ছিল, নিচের দিকের বলটা বেশি ছিল নিচে, ওকে। আচ্ছা, এবার আসি এ আর এইচ কি। এ হচ্ছে সিলিন্ডারটার ভূমির ক্ষেত্রফল আর এইচ হচ্ছে সিলিন্ডারটার উচ্চতা, তাহলে সিলিন্ডারটার আয়তন, মানে ক্ষেত্রফলের মধ্যে আছে দৈর্ঘ্য আর প্রস্থ আর এইচ হচ্ছে উচ্চতা, তার মানে এ এইচ দিয়ে বুঝাচ্ছি আমরা সিলিন্ডারটার আয়তন। এই ভি দিয়ে আমি সিলিন্ডারের আয়তন বুঝাইলাম ভি রো জি, এই ভি দিয়ে সিলিন্ডারটার আয়তন বুঝাইলাম। এখন এই কথাটাকে আমি এভাবেও বলতে পারি, এটা একটু মুছলাম, তো এটাকে আমরা সিলিন্ডারটার আয়তন বুঝাইলাম। এখন এটাকে আমি এভাবেও বলতে পারি সিলিন্ডারের যা আয়তন সে কিন্তু ঠিক ততখানি পানি সরাবে। আমি যদি এই ওয়ালাইকুম আসসালাম, তুই কি কেবল জয়েন দিলি? আচ্ছা ওকে, ওয়েট, দেখ বুঝবি, সমস্যা নেই। তো এই ধর এই মার্কারটাকে যদি আমরা তরলের মধ্যে ডুবাই, এই মার্কার কতখানি তরল সরাবে? তার আয়তনের সমান তরল সরাবে, তার যা আয়তন সেই আয়তন তরল সরাবে। তার মানে এই সিলিন্ডারটার যা আয়তন তার অপসারিত তরলের আয়তন সেম হবে। তো আমি এটাকে লিখতে পারি
অপসারিত তরলের আয়তন, ভিটা হচ্ছে অপসারিত তরলের আয়তন, মানে সিলিন্ডারের যে আয়তন অপসারিত তরলের আয়তন সেম। আর রো হচ্ছে ঘনত্ব, মানে তরলের ঘনত্ব, কিন্তু এটা বস্তুর না, তরলের ঘনত্ব ইনটু জি। তো এই অপসারিত তরলের আয়তন ইনটু তরলের ঘনত্ব ইনটু জি, আমরা আবার এই রো সমান সমান ঘনত্ব সমান সমান জানতাম এম বাই ভি, মানে হচ্ছে ভর বাই আয়তন। তো ওখান থেকে আমরা ভর সমান লিখতে পারি আবার আয়তন ইনটু ঘনত্ব, এই যেটা পাইছি তরলের আয়তন ইনটু তরলের ঘনত্ব, তার মানে তরলের ভর বুঝাচ্ছে। তো এইটুকু হচ্ছে তরলের ভর, আর এইটুকু হচ্ছে জি মানে তরলের ভর ইনটু জি, এম জি মানে তরলের ওজন বুঝাচ্ছে। তাহলে আমরা এই কথাটাকে সরাসরি লিখে দিতে পারি। তার মানে প্লবতা সমান সমান যা দাঁড়াইলো, দেখ এই প্লবতা সমান সমান যা দাঁড়াইলো, প্লবতা সমান সমান আসলো অপসারিত অপসারিত তরলের ওজন। এই পুরা জিনিসটাকে আমরা অপসারিত তরলের ওজন বলতে পারি। তাহলে আমরা একই সাথে আর্কিমিডিসের সূত্র পেয়ে গেলাম। আমরা জেনে গেলাম প্লবতা বলে আসলে একটা কিছু আছে, কারণ আমরা দেখতেছি উপরের দিকে একটা বল ক্রিয়া করতেছে, সেটার মানটা কত, সেটার মানটা হচ্ছে ওই অপসারিত তরলের ওজনের সমান। তাইলে হ্যাঁ, হ্যাঁ ভাই বল। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ অপসারিত তরলের ভর হবে। এখানে যেহেতু আমরা আয়তনও নিছি তরলের, ঘনত্বও নিছি তরলের, ভরটা হবে অপসারিত তরলের ভর, আর ওজনটাও হবে অপসারিত তরলের ওজন। আমি আবার একটু বলতেছি, তাহলে আমরা কি কি জানলাম। একটা জানলাম যে আসলেই প্লবতার একটা অস্তিত্ব আছে, কোনো বস্তুকে যখন তরলে ডুবাচ্ছি দেখলাম তার উপরে দুইটা বল ক্রিয়াশীল হয়, উপরের পৃষ্ঠে আর নিচের পৃষ্ঠে। নিচের পৃষ্ঠের বলটা বেশি দেখে বস্তুটা সবসময় উপরের দিকে ধাক্কা খায়, এই ধাক্কাটাকে আমরা প্লবতা বলছি, এটা জানলাম। আবার আর্কিমিডিস বলছিল বস্তুকে যখন তরলে ডুবাচ্ছি তখন বস্তুটা ওজন হারায়, সত্যিই কি ওজন হারায়, আসলেই হারানোর কথা, দেখ কিভাবে হারাচ্ছে। আমরা ওজন, এটা যদি একটা বস্তু হয়, বস্তুর ওজন ডাব্লিউ যা সবসময় নিচের দিকে কাজ করে, এটা একটা বস্তু যার ওয়েট হচ্ছে ডাব্লিউ, সেটা সবসময় নিচের দিকে কাজ করে, খাড়া নিচের দিকে কাজ করে, মানে আই মিন অভিকর্ষ বল, আই মিন পৃথিবী তাকে টানতেছে। এখন এই বস্তুটা ধর বাতাসে আছে আর কি, তো এখন এটাকে যদি আমি তরলের মধ্যে নিয়ে যাই, তো আমি একটা তরল ধর আঁকলাম, এই বস্তুটাকে আমি যখন তরলের মধ্যে ডুবাবো, এই বস্তুটাকে যতক্ষণ বাতাসে ছিল তখন তার উপরে শুধু একটাই বল ডাব্লিউ নিচের দিকে কাজ করতেছে, ওকে যেই তরলের টাচে নিয়ে আসলাম, এই ধর তরলের টাচে নিয়ে আসলাম, এখন এইটার দুইটা বল কাজ করতেছে, একটা নিচের দিকে সেটা হচ্ছে তার ওজন, আর এইমাত্র পরে আসলাম তরলও তাকে উপরের দিকে একটা ধাক্কা দেওয়া শুরু করছে, তো তরল তাকে একটা উপরের দিকে ধাক্কা দিচ্ছে, সেটাকে আমি ইউ দিয়ে দেখাইলাম, ইউ দিয়ে আপথ্রাস্ট বোঝাচ্ছি, আপথ্রাস্ট মানে হচ্ছে প্লবতা, বা আরেকটা ইংলিশ আছে বাউন্সিউ বলে, তো আমরা এটাকে আপথ্রাস্ট দিয়ে দেখাইলাম। তাইলে এখন বস্তুটার উপরে দুইটা বল কাজ করতেছে, যেই তরলে ডুবাইলাম দুইটা বল কাজ করতেছে, একটা নিচের দিকে আর একটা উপরের দিকে। তো আমরা জানি বস্তুর উপরে দুইটা বল যদি পুরা সমান মানে বিপরীত দিকে কাজ করে, তখন ওই লব্ধি বলটা কাটাকাটি গিয়ে একটু কমে যায়, এই যে দেখছি একটু আগে। আচ্ছা, তো এখন এখানে ইউ দিয়ে প্লবতা বুঝাচ্ছিলাম। আচ্ছা, প্লবতা কখন কাজ করা শুরু করছে একটু খেয়াল করিস, যখনই ও পানির টাচে আসবে বা ওই তরলের টাচে আসবে তখনই তার উপরে এই বলটা কাজ করা শুরু করবে, তার আগ পর্যন্ত না। তাইলে যেই তরলের মধ্যে আমি তাকে নিছি তার উপরে দুইটা বল চলে আসছে, একটা নিচের দিকে আর একটা উপরের দিকে। তো এই যেহেতু ধর এরকম হইলো বস্তুর ওজন, ধর বস্তুর ওজন ওই ওভাবে ধরলাম যে 4 নিউটন, আর উপরের দিকে যে ধাক্কা দিচ্ছে সবার জন্যই কি ওই বৃষ্টির কারণে নেট, বৃষ্টির, আচ্ছা তাহলে যাদের ঝাপসা আসতেছে তাদের মনে হয় নেটে প্রবলেম। আচ্ছা ওকে, তাইলে একটু শুনতে থাক, পরে নেট যদি আস্তে আস্তে ঠিক হয় তো হইলো, নাহলে শোন বুঝতে পারবি। তো বস্তুর ওজনটা যদি নিচের দিকে যেটা কাজ করতেছে ধরলাম 4 নিউটন,
আর উপরের দিকে সে যতটুকু তরল সরাইছে, খুব অল্প পরিমাণ তরল সরাইছে ধরলাম এখানে আর কি, সেটা ধর 1 নিউটন হইল, সেটা 1 নিউটন। তাহলে এখন বস্তুটার ওজন যেটা বাতাসে মনে হচ্ছিল 4 নিউটন, এখন কিন্তু বস্তুর নতুন ওজন হয়ে যাবে। বস্তুর নতুন ওজনটাকে যদি আমি ডাব্লিউ প্রাইম দিয়ে দেখাই, বস্তুর নতুন ওজনটা হয়ে যাবে, আচ্ছা বলতেছি আবার বলতেছি। এখন এই বস্তুটাকে যখন আমরা তরলের মধ্যে ডুবাইছি, তখন বস্তুর উপরে একে তো তার ওজন কাজ করতেছিল ডাব্লিউ, যেটা নিচের দিকে, এবং উপরের দিকে পানীয় বা ওই তরলটা তাকে ধাক্কা দিচ্ছে। তা আমি ওজনটাকে ধরে নিছি 4 নিউটন আর ধাক্কার পরিমাণ ধরছি 1 নিউটন। ধাক্কা যাই দিক না কেন সেটা তো উপরের দিকে এবং বিপরীত দিকে, সো অবশ্যই বিয়োগ হয়ে যাবে। তার মানে ওজন বস্তুর যা, তার থেকে সবসময়ই তরলের মধ্যে বস্তুটাকে রাখা মাত্র বা প্লেস করা মাত্র তার ওজনটা নর্মালের তুলনায় কম মনে হবে। তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি কিনা? আচ্ছা, আবার রিপিট করতেছি। বস্তুটাকে নর্মাল অবস্থায় যে ওজন মনে হইতো, পানিতে ডোবানোর পর নিচের দিক থেকে একটা ধাক্কা থাকবে, আই মিন বল থাকবে, ওজনও কিন্তু একটা বল, আর নিচের দিক থেকে আসা ধাক্কাটাও বল। তো নিচের দিকে উপরে ওজন যদি 4 নিউটন হয়, মানে বাতাসে, তরলে যাওয়ার পর সেটার ওজনটা কিছুটা কমে যাবে, কারণ বিপরীত দিক থেকে আরেকটা বল ক্রিয়া করতেছে, কাটাকাটি গিয়ে ওজনটা সবসময় 4 নিউটনের চেয়ে কম আসবে। তা আমি এখানে ধরে নিছি যে নিচ থেকে আসা ধাক্কার পরিমাণ 1 নিউটন, তাহলে তার ওজন এখন তরলে ডুবানোর পর মনে হবে 3 নিউটন। আমি ডুবাই নাই অবশ্য, আমি জাস্ট একটু প্লেস করছি, পুরোপুরি নিমজ্জিত করে নেই, ডুবাইছি, আই মিন নিমজ্জিত করেনি। হ্যাঁ ভাই বল, বল ফাতেমা, শুনতেছি। হ্যাঁ, ধাক্কাটা বেশিও হইতে পারে, আমরা একটু পরে আসবো। হ্যাঁ, ধাক্কাটা বেশিও হইতে পারে, ধাক্কাটা বেশিও হইতে পারে, আমরা একটু পরেই আসবো, সেটা ধাক্কাটা বেশিও হইতে পারে, কিন্তু যেটাই হোক ওজন কিন্তু সবসময় কমই মনে হবে, কারণ বিপরীত দিক থেকে, তাই না? ধাক্কাটা যে এখানে 1 নিউটন বললাম, ধাক্কাটা এর থেকে বেশিও হইতে পারে, 2 নিউটন বা 4-এরও বেশি হইতে পারে, ধাক্কাটা 5 নিউটনও হইতে পারে। তো তখন কি অবস্থা হবে? যেটাই হোক ধাক্কাটা, এই ধাক্কার পরিমাণ সবসময় তো ডাব্লিউ থেকে বিয়োগী হয়ে যাচ্ছে। তার মানে বস্তুর ওজন সবসময় হালকাই মনে হবে, বস্তুটাকে ভারী মনে হবে না, কারণ উপর থেকে কোনো বল আসতেছে না, নিচের থেকে বল আসতেছে। ফাতেমা, ক্লিয়ার? আচ্ছা, তাইলে এবার আমরা আসি, এই যে ধাক্কাটা যে বেশিও হইতে পারে, ধাক্কাটা আবার ওজনের সমানও হইতে পারে, এরকম কেস হইতে পারে। তো আমরা এখন এইটাতে একটু আসি। আচ্ছা, আরেকটা ব্যাপার, আর্কিমিডিস এটা বলছিল যে বস্তুটা ওজন হারাবে, আর হারানো ওজন কার সমান? বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। এই যে আমরা ওর হারাইছে ওজন কতটুকু? বাতাসে ছিল 4, পানিতে হয়ে গেছে 3, পানিতে ওজন হয়ে গেছে 3, বা তরলে হয়ে গেছে ওজন 3, তার মানে সে 1 নিউটন ওজন হারাইছে। ওই 1 নিউটন ওজনটা কোত্থেকে আসছে? প্লবতা থেকেই আসছে। এবং একটু আগে আমরা প্রমাণ করে আসছি প্লবতাটা ছিল বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান, তার মানে আর্কিমিডিসের কথাটা সত্য। আচ্ছা, তো এইবার আমরা এই যে কয়টা কেস হইতে পারে, বস্তুটা উপরে ওজনের, অপসারিত তরলের ওজন আর বস্তুর ওজনের সম্পর্কটা কয়েক রকম হইতে পারে, তো সেটাই আমরা একটু এখন দেখাচ্ছি। তো আমরা এটা দিয়ে বলে দিতে পারবো যে বস্তুটা কি ভাসবে তরলে, নাকি ডুববে, নাকি নিমজ্জিত অবস্থায় ভাসবে। মানে ভাষাটা আবার দুইটা টাইপের হইতে পারে, একটা বস্তু তরলে ডুবে যাইতে পারে পুরোপুরি, আর একটা ভেসে থাকতে পারে। ভাষাটা আবার দুইটা টাইপের হইতে পারে, একটা হচ্ছে যেভাবে যে সে যে একটা পর্ষণ উপরে রেখে আর একটা পর্ষণ তরলের ভিতরে রেখে ভাসতেছে, এরকম হইতে পারে। আর একটা হইতে পারে সে তরলের ভিতরে আর নিচে না নেমে আর উপরে না উঠে একটা নির্দিষ্ট জায়গায় ভাসতেছে, আর সে আগে পিছে যাইতে পারবে কিন্তু নিচে বা উপরে উঠতে পারবে না, এরকম হইতে পারে, যেটা সাবমেরিন করতে পারে। আচ্ছা, তো এই 3টা কেস নিয়ে এখন আমরা কথা বলবো। তার মানে আমরা এই প্রেডিকশনটা করতে পারবো, একটা বস্তু তরলে আমি নিমজ্জিত করলে সেটা কি ভাসবে বা ডুববে, সেটা আমি বলে দিতে পারবো। তাহলে বস্তুর ভাষা, ডোবা। ওকে, আচ্ছা, যারা দেখতে পারতেছিস না তারা হয়তো তোদের নেটে প্রবলেম পেয়ে নিস না, নোটে তো আসেই, আর নাইলে পরে দেখে নিস। তো আমরা এখন একটা বস্তু ভাসবে না ডুববে সেটা জানার জন্য যেটা করব,
আমরা কি করব, বস্তুটাকে পুরাটা যদি তরলে ডুবাই, আগে আমরা ধরে নিলাম বস্তুটাকে পুরাটাকে তরলে যদি রিপ্লেস করি, এটা সেই বস্তু। এখন বস্তুর ওজন যেটা ডাব্লিউ, সেটা সবসময় নিচের দিকে ক্রিয়া করতেছে, আর বস্তু পুরাটা মিলে, পুরা আয়তনটু মিলে তরল যেটুক সরাই ফেলছে, সেই তরলটার ওজন, যেটাকে প্লবতা বলতেছি, সেটা উপরের দিকে ক্রিয়া করতেছে। তো সেটাকে আমি এই W1 দিয়ে দেখাইলাম। আমি বোধহয় W1 দিয়ে দেখাইছি, হ্যাঁ W1 দিয়ে দেখাইছি, আর এটাকে W। তো এখন একটা বস্তুকে আমরা যখন তরলের ভিতরে ডুবাইছি, তখন বস্তুর উপরে দুইটা বল ক্রিয়া করতেছে একদম ভিতরে ডোবানো অবস্থায়, যে বস্তুর ওজন আর বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। আমি এখনো বস্তুটাকে ধর ছাড়ি নাই, এই একটা অবস্থা। তারপর আমি ছেড়ে দিব, এখন বস্তুটা ভেসে উঠতে পারে, অথবা ওখানে স্থির থাকতে পারে, অথবা নিচে নেমে যেতে পারে। কোন ক্ষেত্রে কি হবে আমরা একটু দেখি। তো তিনটা কেস। একটা হচ্ছে যদি ডাব্লিউ গ্রেটার দেন W1 হয়, মানে সে উপরের দিকে যে ধাক্কাটা দিচ্ছে তার চেয়ে নিচের দিকে যে ওজন, বস্তুর ওজনটা বেশি, উপরের দিকে ধাক্কাটা কম। তার মানে দুইটা বলের মধ্যে নিচের বলটা কম, তাহলে স্বাভাবিকভাবে বস্তুটা নিচের দিকেই নেমে যাবে, কারণ লব্ধি বল সবসময় যে বল বেশি তার দিকে ক্রিয়া করে। তার মানে বস্তুটা এবার ডুবে যাবে, ওই একদম তরলের নিচ পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত সে থামবে না। ওকে, তার মানে তরলে ডুবে যাবে। হ্যাঁ W1 বা W প্রাইমও দেওয়া যায়, এটা কোনো সমস্যা না। তো W1 এর পরিচয়টা কি? W1 এর পরিচয়টা একটু, W হচ্ছে বস্তুর ওজন, W হচ্ছে বস্তুর ওজন। W1 দিয়ে আমি বুঝাচ্ছি বস্তুর সমায়তন, মানে পুরা বস্তুটার সমায়তন। বস্তুর, সরি, বস্তুর সমায়তন তরলের ওজন, বস্তুর সমায়তন। আচ্ছা আমরা ধর, ওকে, সমায়তন তরলের ওজন। ওকে, তো এখন ডাব্লিউ যদি গ্রেটার দেন W1 হয়, তখন কি হবে, বস্তুটা তাহলে তরলে ডুবে যাবে। তো এই ক্ষেত্রে তরলে ডুবে যাবে, তরলে ডুবে যাবে। ওকে, সেকেন্ড কেস এরকম হইতে পারে, বস্তুর ওজন যা, তার দ্বারা অপসারিত তরলের ওজন সেম। তো এটা হইতে পারে ডাব্লিউ আর W1 সমানও হইতে পারে। যদি ডাব্লিউ আর W1 সমান হয়, তখন কি হবে, বস্তুটা না উপরে যাবে না নিচে যাবে, ওই যে সাম্য বল যেটা বলছিলাম, বস্তুর উপরে সমান দুইটা বল ক্রিয়া করতেছে, কাটাকাটি গিয়ে শূন্য হয়ে যাবে, বস্তুটা উপরে নিচে যাইতে পারবে না, বাট পাশে মুভ করতে পারবে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে বস্তুটা ওখানে যেখানে আমি নামাই দিয়ে রাখছি ওকে, সে ওখানেই থাকবে। আমি যদি বস্তুটাকে এইখানে ধরে রাখি, তারপরে ছেড়ে দিই, ওখানেই থাকবে। এখানে আনলে এখানেই থাকবে, আই মিন যেখানে প্লেস করে দিব সেখানেই থাকবে, সাবমেরিনে যেটা করা হয়। তো এই ক্ষেত্রে বস্তুটা তরলের নিমজ্জিত অবস্থায়, একদম পুরোপুরি ডুবে থাকা অবস্থায় ভাসবে, নিমজ্জিত অবস্থায় ভাসবে, নিমজ্জিত অবস্থায় ভাসবে। ওকে, এবার থার্ড কেস যেটা হইতে পারে, আরেকটা যেটা হইতে পারে, সেটা হচ্ছে তোর এই উপরের দিকের বলটা বেশি হইতে পারে, নিচের দিকের বলটা কম হইতে পারে। তাহলে তখন বোঝাই যায় বস্তুটা উপরে উঠে আসার ট্রাই করবে। তো সেই ক্ষেত্রে বস্তুটা পানির উপরে, একটা অংশ পানির নিচে আর একটা অংশ পানির উপরে থেকে এভাবে পানিতে ভাসতে থাকবে সে। তো তখন লাস্ট কেস এই উপরে, আচ্ছা আমি ওই চিত্রটাই মুছলাম, চিত্রটা মুছতেছি। থার্ড, হ্যাঁ ভাইয়া বল। হ্যাঁ বলতেছি, থার্ড কেস হচ্ছে যদি বস্তুর ওজনের তুলনায় ধাক্কা বেশি হয়, বস্তুর ওজনের তুলনায় তরলের ধাক্কাটা বেশি হয়, তাহলে বস্তু আর নিচে যেতে পারবে না, বস্তু উপরের দিকে উঠে আসবে। তো উপরে উঠে আসার পর বস্তুটা এভাবে ভাসতে থাকবে। মানে এটা যদি তরল হয়, সে তরলের মধ্যে একটা পোর্শন ডুবে থাকবে, আর একটা পোর্শন ভেসে থাকবে। কতখানি ডুবে থাকবে কতখানি ভেসে থাকবে একটু পরে এটা আবার আমরা বের করব, সমস্যা নেই। তো এখন এই ক্ষেত্রে হলে তাইলে বস্তুটি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। কতখানি ডুববে বা ভাসবে, আচ্ছা আচ্ছা, মানে এই কথাটার মানে বুঝিস নাই যে আংশিক নিমজ্জিত। আচ্ছা দাঁড়া,
হ্যাঁ, হ্যাঁ, বায়োলজি ক্লাস নিতে যাচ্ছি। কারণ অনেকে বলল তো। কি তোরা কি বলিস? আচ্ছা সবাই যদি রাজি এই ন্যানটা কে বলতেছে রে? নিব? নিব? বায়োলজি যে ৫ নাম্বার চ্যাপ্টারটা যেটা নোট দিছি সেটার ১ম দিকে আচ্ছা, আচ্ছা। আ আচ্ছা ঠিক আছে এই বায়োলজি ক্লাস তাহলে নিব। ওকে। ১১:২০ থেকে বলে দে। আমি তোকে ওইটা পড়াবো না পড়াবো সমস্যা নাই। আমি তোরে বলছি যখন আমার কথা এপিঠ-ওপিঠ হবে না। দাঁড়া। আচ্ছা শোন, এই পোলাপান একটু বল তো। তোরা একটু ঠিক করে বল। আচ্ছা এই বেশিরভাগই করবে। সো আমরা ১১:২০ থেকে ক্লাস করতেছি। বলে দে। এই জিন্নাতকে বলে দে। হ্যাঁ। আচ্ছা শোন, এবার এই যখন আমি এটা বলতেছিলাম, এই না ভাই একটু খেয়াল কর। এই আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসা মানে বস্তু পানিতে পুরাপুরি না ডুবে গিয়ে কিছু অংশ পানির উপরে থাকবে বা তরলের উপরে থাকবে আর কিছু অংশ তরলের নিচে থাকবে, এভাবে ভাসতে থাকবে, ওটাকে বলা হয় আংশিক নিমজ্জিত অবস্থা। তো এখন কতখানি ডুবে থাকবে বা ভেসে থাকবে ওটা আবার আমরা ক্যালকুলেট করে বের করতে পারবো। তো ওইটার ক্যালকুলেশনটাকে আমরা আজকে দেখবো না পরের দিন দেখবো? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। ওকে, তো আমরা ১১:২০ বায়োলজি শুরু করতেছি। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম